বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের এই ধারাবাহিক লাইভ প্রোগ্রামের আরো একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রোগ্রামে যিনি অতিথি হিসেবে যোগদান করেছেন, উনি আমাদের কোম্পানির অত্যন্ত খুব কাছে থেকে দেখা একজন ব্যক্তি, যিনি একদম কোম্পানির প্রায় শুরু লগ্ন থেকেই, জন্মলগ্ন থেকেই ছিলেন বলা যায়। ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, ময়মনসিংহ ডিভিশনের ডিএসটিসির একজন সেন্ট্রাল ট্রেনারও ছিলেন, এবং এই গত এক যুগে ডেস্টিনির পরিচয়ের পাশাপাশি উনি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজ সেবকও বটে, এবং একই সাথে একজন সাংবাদিকতার জগতেও ভালো একটি জায়গা তৈরি করে নিয়েছেন। আমাদের সকলের প্রিয় ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি এবং কোম্পানির জন্মলগ্ন থেকে থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ। ওনার সম্পর্কে কম বেশি অনেকেই হয়তোবা জানেন, অনেকেই হয়তোবা ব্যক্তিগতভাবে ওনাকে চিনেন। তো আজকের এই প্রোগ্রামে উনি সময় দিয়েছেন, এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের প্রোগ্রামের শুরুটা আমরা করব, যেহেতু উনি প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই ছিলেন, তাহলে খুব কাছ থেকে ডেস্টিনির উত্থান এবং পতন দুটোই দেখেছেন। তো আমরা আজকের এই লাইভ সেশনের প্রথমেই ডেস্টিনির সেই জন্মলগ্নের ঘটনা থেকে শুরু করে ওনার জয়েনিং হিস্ট্রি, সার্বিক বিষয়গুলো আমরা শুনবো। তো জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, আজকের এই প্রোগ্রামে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং জন্মলগ্নের ডেস্টিনির ঘটনা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। জনাব সাদিকুর রহমান আখন্দ কিরণ, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব। আমি AKM সাদিকুর রহমান আকন্দ কিরণ, সেই 2002 সাল থেকে ডেস্টিনিতে সম্পৃক্ত হয়েছিলাম। ওই সময় আমি ঢাকা নারায়ণগঞ্জ শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করিতেছিলাম। ওই অবস্থায় আমি 2002 সালের মেবি সেপ্টেম্বর মাসের 3 তারিখে আমি ডেস্টিনিতে জয়েন করি আমার এক বন্ধুর মাধ্যমে। তো পরবর্তী সময় আমার কাছে মনে হয়েছিল যে আসলে বিষয়টি এটা একটা ধান্দাবাজি বা ধোঁকাবাজি। তো এক মুহূর্তে সেটা আসলে অনেক লম্বা হিস্টরি। তো আমার এক বন্ধুর মাধ্যমে সেই 15 পুরানা পল্টন চৌধুরী কমপ্লেক্সে ইনভাইটেড হই, প্ল্যান দেখি, এবং পরবর্তী সময় এক শুক্রবার কচিকাচাতে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করি। তো অংশগ্রহণ করার পর রফিকুল আমিন স্যারের সেই সেমিনার এবং ট্রেনিং উপভোগ করি। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে বিষয়টি টোটালি একটা ধান্দাবাজি। পরবর্তী দ্বিতীয় সেশনে আমার একটা ইচ্ছা জাগ্রত হয় যে আসলে এই মানুষটি সামনাসামনি হওয়া দরকার, যে কিভাবে হওয়া যায়। যদিও সেই দৌলত মানে আমার বন্ধু, সে আমাকে এই সুযোগটা দিতে ইচ্ছুক না, কিন্তু সেই 10টার মানে প্রশ্নের উত্তরে তো আমি রফিকুল আমিন সাহেবকে তার দৃষ্টি আকর্ষণের জন্য এমন একটি প্রশ্ন করেছিলাম যে প্রশ্নের উত্তর ওনার কাছে ছিল না, ছিল আমার কাছে।
তো আমার পাশে এক বন্ধু ছিল, তার পাশে শিলা নামের একটি মেয়ে, হিন্দু, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিল সে। তখন মাঝখানে আমি বসা ছিলাম। তো আমি যখন প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর রফিকুল আমিন সাহেব উনি এইভাবে দিতেছিলেন যে আপনাদের মাঝখান থেকে এমন একজন আছেন যিনি এমন একটি প্রশ্ন করেছেন আমাকে যার উত্তর উনার কাছেই আছে। তো উনি এক পর্যায়ে বললেন যে উনাকে সবার শেষে ডাকবো। তো আমি আসলে তখন কাঁপতেছিলাম, মানে ভয় কি বলবো। তো আমি নিজেকে সাহস যোগানোর জন্য আয়াতুল কুরসি পাঠ করতেছিলাম। এক পর্যায়ে দুইবার আয়াতুল কুরসি পাঠ করার পর যখন তৃতীয়বার আয়াতুল কুরসি আমি পড়তে যাচ্ছি, তখন আর মিলাইতে পারতেছি না, এই পরিমাণ ফ্রাস্ট্রেটেড এবং ভয় আমার ভিতরে কাজ করতেছে। তো যাক, ঈদের আগ মুহূর্ত, রমজান মাস। তো রফিকুল আমিন সাহেব সবার শেষে বলতেছিল যে কিরণ, মানে আমাকে ডাইসে ডাকছে আর কি। তো আমি দুইজনের মাঝখান থেকে যখন উঠে যাচ্ছি, তখন ওই শিলা বলতেছিল কিরণ ভাই, মানে এমন ভাবে বলতেছিল যে আমার ভিতরে ভয়টা আরো ঢুকাই দিচ্ছে। তো যাক, আমি ডাইসে গেলাম। ডাইসে যাওয়ার পরে রফিকুল আমিন সাহেব উনি আজকের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা প্লাস আমি যে বিষয় নিয়ে ডাইসে গিয়েছিলাম সেখানে একটা কবিতা ছিল। আসলে মূলত ছিল একটি কবিতা। মানে আমি ওনাকে প্রশ্নটা করেছিলাম, উত্তরটা ছিল এরকম যে স্যার, নামটি আমার কিরণ। এই মুহূর্তে এমন একটি বিষয় আমি করতে চাচ্ছি উপস্থাপন, মানে যদি আপনি আমাকে ডাকেন তাহলে আমি করতে চাই এই বিষয়টি উপস্থাপন। অর্থাৎ নেটওয়ার্ক নিয়ে সেই সময়ে জিজিএন যে কোম্পানিগুলো ছিল, আমার বাবা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রেজিস্টার ছিলেন। তো উনিও 7,000 টাকা ধরা খাইতেন সেই মেশিন টেশিন এই সে কি এইসব নিয়ে। তো এই বিষয়টা আমার আব্বা আমাকে মাঝে মাঝে বলতো, 7,000 টাকা মানে ধরা খাইছে, চলে গেল। তো যে কারণে আমিও একটু নেগেটিভ ছিলাম এই বিষয়গুলো নিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। নেগেটিভ না, মানে প্রচন্ড নেগেটিভ ছিলাম। তো যাক, সেই ডাইসে যখন আমি দাঁড়াইছি, আমার হাতে একটি কাগজ ছিল, যে কাগজটাতে আমার লেখাগুলো আমি উপস্থাপন করতেছিলাম। হয়তো আমার ঘরে এখনো সেই লেখাটা আছে কোথাও না কোথাও কোনো ডায়েরিতে। কারণ আমার ডেস্টিনিতে একটি কাগজও আমার বাহিরে নাই। আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন শ্বশুর ফ্যামিলি এবং আমার সম্বন্ধীয় পিএইচডি, আমার ভাইরা ভাই পিএইচডি, মানে যাদেরকে আমি পিএইচডি হিসাবে তৈরি করছি। যাক, এবং 2000 ওই সময়ে যখন আমি 2002 সালে যখন আমি সেই কবিতাটা উপস্থাপন করলাম, তখন আমি কাঁপতেছিলাম। কাঁপা কাঁপা গলায় আমার সামনে যে এতগুলো চোখ আমার দিকে তাকানো আছে, আমি ভয় পাচ্ছিলাম। তো সেই সময়ে সবাই একসাথে যখন বলে উঠলো যে কিরণ ভাই আপনি বলেন, আমরা আপনার সাথে আছি, তখন আমি আরো ভয় পেয়ে গেছি। হাত কাঁপতেছিল, মাথা কাঁপতেছিল, কাগজটা ফাল পাতেছিল, আমার সারা শরীর কাঁপতেছিল। তো আমিন সাহেব পিছনে দাঁড়ায় আমার কথাগুলো শুনতেছিলেন। তো এক পর্যায়ে আমি সামনে না তাকিয়ে আমি কাগজটাকে এমন ভাবে ধরেছিলাম যেমন আমার সামনে এই মুহূর্তে দৈনিক ডেস্টিনি পত্রিকাটারও, কারণ যেহেতু আমি দৈনিক ডেস্টিনিটা দিয়েই শুরু, এইভাবে যখন কাগজটা আমি ধরছি তখন এইভাবে কাঁপতেছিল। তো এক পর্যায়ে অনেক কষ্টে সে আবৃত্তিটা আমি করেছিলাম এবং ওই দিনই রফিকুল আমিন সাহেব আমাকে চিনেছিল। আমার উদ্দেশ্য ছিল যে তার যে দুর্নীতি, তার যে এই বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া এবং এখান থেকে হাজার হাজার কোটি নিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়ে দেশ থেকে চলে যাওয়া। তো পরবর্তী একদিন পর রফিকুল আমিন স্যার ওই দিনের পর্ব শেষ করলাম। এই শত শত মানুষের মাঝে আমি সেই কচিকাতাতে হ্যান্ডশেক করলাম। তো
পরের দিনই রফিকুল আমিন সাহেব আমাকে খোঁজ করা শুরু করলো যে এই মানুষটাকে আমার দরকার। আমিও চাচ্ছিলাম যে আপনাকে আমার দরকার। তো সেই আমার বন্ধু দৌলত আমাকে ফোন দিল নারায়ণগঞ্জ, আমি যে বাসায় ভাড়া থাকতাম। আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার রবিউল ভাই আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করত, এবং তার সন্তানদেরকেও আমি পড়াইতাম। এখন তারা অনেক বড় হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি। যে স্বপ্ন নিয়ে ডেস্টিনিতে আমি এসেছিলাম, সেই দিন রফিকুল আমিন সাহেবকে আমি বলেছিলাম যে আমাদেরকে ধোঁকা দিয়েন না, আমাদের সাথে প্রতারণা করেন না। কিন্তু উনি কি করলো, এই সময় কি করলো উনি? এই যে 12টি বছর আমার জীবন থেকে চলে গেল, হাজার হাজার, আমি ওই দিন যখন উনি হেড অফিসে আমাকে ডেকেছে, আমি ওনাকে পার্সোনালি বসেছিলাম। আমি বলেছিলাম, আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল যে মানে মানে একজন কবি। সেখানে ম্যানেজমেন্টের অনেকেই ছিল, হুসাইন সাহেব ছিল, সাকিব স্যার ছিল, আরো অনেকেই ছিল। আমি বলেছিলাম যে আই এম নট কবি, বাট ছন্দে ছন্দে কথা বলাটা আমার হবি। আমি ওনাকে বলেছিলাম প্লিজ গিভ মি 5 মিনিট 10 মিনিট। উনি বলতেছিল যে না, আমি তো এত সময় দিতে পারবো না, 5 মিনিট। তো পরবর্তী সময় উনি আমাকে 30 আধা ঘন্টা প্লাস সময় দিয়েছিল। আমি ওনার সাথে পার্সোনালি টক করেছিলাম, বলেছিলাম যে আমি এই দেশে থাকতে চাই না, এই দেশের মানুষের মুখে এক, অন্তরে এক, কাজ করে আরেক, আমি কানাডা চলে যাব। উনি আমাকে কথা দিয়েছিলেন আপনাকে কানাডা পাঠাবো, তবে শর্ত হলো যে আপনি যে কানাডা যাবেন, সেই দেশে যদি আপনি মারা যান, দীর্ঘদিন ডিপিং হওয়ার পর আপনার লাশটা দেশে আসে, ওই দেশের মানুষগুলো আপনাকে চিনে না, আপনাকে জানবে না, আপনার জানাজা পড়বে, আপনার দ্বারা কোনো উপকার এই দেশের জনগণ পাবে না। তখন লাস্ট মুহূর্তে আমি বলেছিলাম, স্যার আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমার হাজার হাজার লাখ লাখ মানুষ আমার ডাকেই দেশ নিতে আসবে, তবে আমার শর্ত হলো আমি আমার জন্য নয়, ডেস্টিনির জন্য কাজ করব। আমি পরবর্তী সময় ময়মনসিংহ চলে আসলাম। ময়মনসিংহ এসে আমি নিজেকে তৈরি করার জন্য আমি প্রস্তুতি নিলাম। আমার ঘরে আমি যখন প্র্যাকটিস করি, আমার বাবা বোনেরা সবাই মনে করছে যে আমি বোধ পাগল হয়ে গেছি। শুধু তাই নয়, পরবর্তী সময় ডাক্তার ওয়াজিউল আলম সাহেবের ডাক্তার যা ম্যাগাজিন আছে, ডেস্টিনেশনে আমার সেই বক্তব্যগুলো আছে। আমার বাবা চাচা সবাই মিলে আমাকে বললো যে তুই কি শুরু করছস, তুই রাত্রে ঘুমাস না। তারা 4 জনে মিলে আমাকে নিয়ে বসলো। আমি বললাম যে আমার একটা স্বপ্ন আছে, আমি মাসে 72,600 টাকা না 400 টাকা আমি ইনকাম করব। তখন আমার বাবা, উনি কমার্সের ছাত্র, আমার এক চাচা স্কুলের প্রধান শিক্ষক, একজন ব্যাংক ম্যানেজার, আরেকজন, সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে এত মাথা খারাপ হয়ে গেছে। আমাকে একজন টেকনিকে কৌশলে ডাক্তার, এই পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেল। পুরো 1টি মাস আমাকে ঘুমের মধ্যে থাকতে হয়েছে। এরপরে একদিন সুযোগ মতো রাত্রেবেলা লার্গেটিল, পেরিডল, পার্কিনিল সব আমার মুখস্থ। এই ওষুধগুলো আমাকে খাওয়ানো হইতো। কখন ঈদ গেছে, কখন দিন গেছে, কখন খাইছি, কখন আমার ইয়া নাই। তো একদিন কৌশলে আমার বাবা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, বাবা এই ওষুধটা খা। আমি বুঝতে পারছিলাম 100 mg লার্গেটিল, এটা খেলে সোজা হয়ে দাঁড়ানোর কোনো শক্তি নাই। আমি একদিন কৌশলে জিব্বার নিচে রেখে আমি বললাম যে হ্যাঁ আমি খাইছি।
আব্বা বলে দেখি তো, আমি হা করছি, দেখে যে নাই। টেকনিক্যালি আমি সেই বড়িটা ফেলে দিছি। পরের দিন বাবা যখন সকালবেলা 8টার সময় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি চলে গেল, আমি ঘুমের ভান ধরে শুয়েছিলাম। উনি চলে যাওয়ার সাথে সাথে আমি রাস্তায় এসে রফিকুল আমিন স্যারের ফোন দিলাম, দিয়া বললাম যে স্যার বানাইলেন যে কেমন লিডার, যার জন্য প্রয়োজন হলো মেন্টাল ডাক্তার। তো উনি বললো মানে? আমি বললাম যে প্লিজ আপনি আসেন ময়মনসিং, এসে আমাকে এখান থেকে নিয়ে যান। আমি আর মানে আমার ইচ্ছা হলো যে আমি ডেস্টিনিতে কাজ করব, বাট আমি এই ময়মনসিং থেকে কাজ করতে পারবো। তখন উনি বললো যে ঠিক আছে, আমি জুবাইর সোহেল আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সুমন ভাই, জুবাইর সোহেল আসে নাই, সুমন ভাইকে নিয়ে ময়মনসিং আসলো। ময়মনসিং মেডিকেল কলেজের উল্টা দিকে, জিয়া অডিটোরিয়ামের সে উল্টা দিকে আমার বাসা। তো উনি আসলো, তখন মোবাইল ছিল না। তো আমি উনি আবার একটা চাওয়া ছিল ওনার, যে উনি কাজী নজরুল ইসলামের যে জায়গাটা সেটা দেখবে। তো আমি মনে করছি যে উনি এত একজন শৌখিন মানুষ, সেখানেও আমার জীবনে একটা শিক্ষা উনি আমাকে ওদিন দিয়েছিলেন, অস্বীকার করার নাই। তো আমি সেই ঘুমের ঘুরে আমি বের হয়েছি, বের হয়ে ত্রিশাল আসছি, ত্রিশাল থেকে দাঁড়ায় আছি। পরবর্তী সময় আমি ফোন দিলাম যে স্যার আপনি কোথায়? বললো যে আমি তো 7টার সময় ত্রিশাল আপনি যেখানে দাঁড়াইতে বলছিলেন দাঁড়াইছিলাম, তো এখন তো 8টা বাজে, তো আপনি কোথায়? তো আমি বললাম আমি মেডিকেল কলেজের উল্টা দিকেই। চারুতা একটা মোবাইল টেলিফোনের দোকান ছিল, আমার খুব কাছের একজন মানুষ, খুব হাসি খুশি মানুষ। উনি আর আমি একসাথে বসে হাসতাম। হাসার উদ্দেশ্য হলো যে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, দুইজনেই হাসতাম। অন্য কেউ আসলে মনে করতে পাগল হয়ে গেছে, আসলে হাসার ইচ্ছা করেই হাসতাম, মানে যেন বিভিন্ন কথা বলে হাসতাম। যাক সেখানে দাঁড়াইলাম, সেখানে দাঁড়ানোর পরে রফিকুল আমিন সাহেব আসলো, বাসায় নিয়ে গেলাম। আমার আম্মা, ডাক নাম বুলবুল, শামসুন নাহার বুলবুল। তো আমার মা অনেক কিছু রান্না বান্না করছে, কারণ আমি অনেক বড় একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমার নানি, আমার নানা, যারা আমাকে মানুষ করছে, আজকে তারা চলে গেছে। এই ডেস্টিনিতে যেন কাজ না করে আমার বাবা রাগ করতো, আমার নানা আমাকে বলতো তোর বাবা যেটা বলে সেটা কর। যাক রফিকুল আমিন স্যার পরে সেই ইউনিভার্সিটি ওনাকে নিয়ে গেলাম। তো আমার আব্বা অফিসেই ছিল, ওই ডিপার্টমেন্টের যে হেড, ভেটেনারি ডিপার্টমেন্টের যে হেড, ওনার সাথে রফিকুল আমিন সাহেব কথা বললো। কথা বলার পর উনি সম্মতি দিল যে হ্যাঁ বিদেশে তো আসলে এই ব্যবসাটা আছে, তো বাংলাদেশে তো নতুন। তো এক পর্যায়ে তো আমার বাবা ওনার হাতে আমাকে অর্পণ করে দিল যে আমার বড় ছেলে, আমি আপনার হাতে ছেড়ে দিলাম। তো ওই ওই সময় শুধু খালি পিএইচডি অপশনটা ছিল, ডায়মন্ড অপশনটা ছিল না। তো উনি বলল যে হি ইজ ডায়মন্ড, মানে আমাকে রফিকুল আমিন সাহেব উদ্দেশ্য করে বলল আমি ডায়মন্ড। তো ডায়মন্ড পদবিটাই তখন ছিল না। যাক এই আমার কাজ শুরু হলো, আমার বাবা অনুমতি দিছে। তখন আমি শুধু সেমিনার নিতাম। ময়মনসিংহ সেই আমার বন্ধু এনামুল হক রঞ্জু পিএইচডি এবং আমি এই ময়মনসিংহ, তখন আমি সাহসের সহিত কাজ শুরু করলাম। 2003 সালে ব্যাগ এন্ড ব্যাগেজ ঢাকা থেকে আমি ময়মনসিংহ চলে আসলাম এবং কাজ শুরু করলাম, ডেস্টিনিতে সেমিনার নেওয়া শুরু করলাম। আবার নতুন করে সেই একজনের কথা না বললেই নয়, ডাক্তার মুনিয়া, যে নাকি আমার হাতে কলমে প্রেজেন্টেশনের কাজটা শিখিয়েছিলেন। এই তো ডেস্টিনিতে যাত্রা শুরু। পরবর্তী সময় ময়মনসিংহ গ্রুপ অফিস, কোম্পানির অফিস চালাইতে পারে নাই। কেন পারে নাই কোম্পানির অফিস?
কারণ যে অফিসে এনামুল হক রঞ্জু আছে, যে অফিসে এ কে এম সাদিকুর রহমান আকন্দ কিরণ আছে, সেখানে হাজার হাজার মানুষের পদচারণা ছিল। আমি একটা সেমিনারের জন্য মানুষ লাইন ধরে অপেক্ষা করতো যে কিরণ স্যারের সেমিনারে অংশগ্রহণ করাবো। আমি সেই জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল কোথায় কাজ করি নাই। 2006 সালে আমার ইউনিভার্সিটিতে চাকরি হলো, এবং আমি চাকরি করব না দেখে আমার বাবা বিয়ে করাইছে, যেন যেহেতু আমার বাবার কথা আমি শুনছি না, মার কথা শুনছি না, ডেস্টিনির কারণে বিয়ে করাইছে যেন বউরে দিয়ে আমাকে ডেস্টিনিতে কাজ করাইতে পারে। আমি 4 সালে বিয়ে করলাম। এরপরে বউ ঘরে আসলেই একটা বিষয়, চাকরি করো চাকরি করো। তাকে নিয়ে ঢাকায় গেলাম, ট্রেনিং করাইলাম টেকনিক্যালি, তাকে আমার লাইনে নিয়ে আসলাম। পরবর্তী সময় শ্বশুর ফ্যামিলির সেই শ্বশুর সহ সম্বন্ধী সহকে ডেস্টিনিতে অ্যাড করাইলাম। সেই টাঙ্গাইল ট্রেনিং থেকে হুন্ডাতে আসার পরে হাত ভাঙলাম। সেই হাত ব্যান্ডেজ সহ আমি সেই কিশোরগঞ্জ ট্রেনিং করাইলাম। একটা দিন ঈদ কি জিনিস আমি জানি না, আমার মা কি জিনিস, বাবা কি জিনিস আমি দেখি নাই। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, সেই সিরাজগঞ্জ, বগুড়া আমার টিম ছিল, সেখানে আমার পিএইচডি ছিল, সেখানে চলে যেতাম। আমি নতুন বিয়ে করছি, আমি বউকে সময় দেই নাই, আমি ডেস্টিনিতে সময় দিয়েছি যে 5 বছর ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমি কাজ থামবো না। 14 সালে আমি পিএইচডি ডায়মন্ড হব, এটা পরবর্তী সময় আমি টার্গেট নিয়েছি। কারণ তখন আমাকে আমি যাদেরকে আমি প্লাটিনাম এক্সিকিউটিভ হিসেবে তৈরি করছি তাদেরকে পিছে ফেলে পরবর্তী সময় আমি পিএইচডি হয়েছি। 14 সালে আমি ডায়মন্ড হব, এবং আমি এখন এই মুহূর্তে যে জায়গায় বসে কথা বলছি, আমার কাছে চাওয়া হলো আমার পাশে একটা পুকুর আছে, সেখানে ওই হেলিপ্যাড সহ আমি বাড়ি বানাবো, এই স্বপ্ন ছিল। সে 2006 সালে আমার চাকরিটা পর্যন্ত আমি করি নাই। আমার বাবা আমার পায়ে ধরার বাকি ছিল। কিন্তু আজকে কেন এত পারাপারি, কেন এত এত কিছু কেন? আমি তো রফিকুল আমিনকে বিশ্বাস করেছিলাম। আপনি যদি অপরাধ করেই না থাকেন তাহলে আপনি জেলে কেন, এটার উত্তর দেন। হাজার হাজার মানুষকে, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার সেমিনার, আমার ডাকে এই ইন্ডাস্ট্রিতে এসে কাজ শুরু করেছে। এবং এটার জবাব আপনাকেই দিতে হবে, কারণ আপনি জানেন সেদিন আপনাকে আমি কি বলেছিলাম, যে ধোঁকা দিয়েন না। এবং আপনার সাথে পরবর্তী সময় পার্সোনালি অনেকবার আপনার মিট হয়েছে। আপনাকে আমি পিজিতে অনেকবার গিয়েছি, হাজার হাজার টাকা দিয়েছি আমি, এবং টিম থেকে আমি হাজার হাজার টাকা দিয়েছি। আমি কোনো মানি রসিদ চাই নাই, ডেস্টিনিতে টাকা দিতে হবে, আমি টাকা দিয়েছি, জমি বন্ধক দিয়ে টাকা দিয়েছি। পরবর্তী সময় এই যে 12 সালের যে ঘটনাটা ঘটলো, আমার বাবার 6 কাঠা জমি বিক্রি করে আমি টাকা দিয়েছি। আমার এই সময়টা ফিরায় দেন রফিকুল আমিন সাহেব। এই 12 বছর আমি ফিরে চাচ্ছি না, আমার সময়টা ফিরে দেন। আজকে আমি ইউনিভার্সিটি চাকরি করলে আমি আজকে 18 বছর আমার চাকরির বয়স হয়ে যেত। সে 6 সাল থেকে 24 সাল হিসাব করেন। এটার জবাব আপনাকে দিতে হবে একদিন, একদিন না একদিন, আমি কিরণ যদি বেঁচে থাকি। সাংবাদিকরা ডেস্টিনি লিখতো, আপনি আমাকে ডেকে নিছেন, ফোন করছেন যে পিজিতে আসেন, আসছি। আপনি আমাকে ধরাই দিচ্ছেন যে আপনি সাংবাদিকতা এই পত্রিকার দায়িত্ব নেন। আমি বললাম স্যার আমি এই পেশা পারবো না, কারণ আমি ট্রেনিং এ কোনোদিনও সাংবাদিকদেরকে সাংবাদিক বলি নাই, সাংবাদিক ছাড়া কথাই বলি নাই। যাক, আপনি আমাকে চাপায়ে দিচ্ছেন। এই বৃহত্তর ময়মনসিংহে আমি কিরণকে চিনে না এমন কোন সাংবাদিক নাই। যারা চিনে না
তারা সাংবাদিকতা করে না। আমি আপনার কথায় সাংবাদিকতা আসছি, এরকম অনেক মানুষ যারা ছিল তাদেরকে বিশ্বাস করেন, আমি ডাইকে আইনা আমি বলছি যে গলার মধ্যে ধরে একটা ঠেকনা দিব, ডেস্টিনির বিষয়ে কথা বলো, তোর এত বড় সাহস। আমি ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের একজন সাংগঠনিক সম্পাদক, এর পরবর্তী সময় সহসভাপতি, এর পরবর্তী সময় সেক্রেটারি, এরপরে এই নির্বাচন, এই যে ইদানিং আমি 3 বছর সাধারণ সম্পাদক থাকার পর আমাকে সভাপতি হিসাবে আমাকে চাইছে, কিন্তু আমি যাই নাই। বর্তমানে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের। আমার নীতি, প্রেস ক্লাব আমাকে ডাকে, উপজেলা প্রেস ক্লাব আমাকে ডাকে, আমি কোথাও যাই নাই। আমি শুধু একটা রিপোর্টার্স ক্লাবের সাথে আমি সম্পৃক্ত বা জড়িত এখন পর্যন্ত, অদ্যবধি পর্যন্ত। আমি ডেস্টিনিতে কাজ করছি দীর্ঘদিন, কোনো কোম্পানি আমাকে পায় নাই। কিন্তু যে টিমের লোকজন তারা কাজ করবে, যেহেতু কিরণ একটা ব্র্যান্ড, তারা মনে করে, আমি মনে করি না। আমি যদি চালাক হইতাম, আমি যদি জ্ঞানী হইতাম, তাহলে হয়তোবা আমি সেই ডেস্টিনিতে যাইতাম না। কিন্তু গেছি রফিকুল আমিন স্যার আপনার কথায়। আজকে আমার কেন আমার বউ বাচ্চা না খায় থাকে, আমি কাউকে বলতে পারি না, না খায় থাকে না, আল্লাহ অসন্তুষ্ট হবে, কারণ আমার ফ্যামিলির আছে। কিন্তু আমি যে কষ্ট করি, তাদের চাহিদাটা আমি মেটাইতে পারি না আজকের দিনেও। এটার জবাব আপনাকে দিতে হবে আমিন সাহেব। সারা বাংলাদেশে এমন কোন জায়গা নেই আমি যাই নাই। এই লাখ লাখ ডিস্ট্রিবিউটর, আমি ডেস্টিনিতে ফুল টাইম কাজ করেছিলাম। আমি আমার মার সামনে দাঁড়াইতে পারি না, বোনদের সামনে দাঁড়াইতে পারি না, তাদের চাহিদা মিটাইতে পারি না। আমার ফ্যামিলির আছে, আমার মা কখনো আমার কাছে টাকা চায় না। কিন্তু গত মাসে এমন একটা পর্যায়ে আমাকে বলতেছে, তোরা একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। তুমি এইভাবে বলতেছো কেন? বলে, আমার 2000 টাকা দরকার। আমার মা আমাকে বলতেছে, আমার মানে কি বলবো, আমি 1000 টাকা পাঠাইছি আমার মাকে। আর আপনি স্বপ্ন দেখাইছেন, আর এখন যত দান্দাবাজ আছে সব আপনি লাগাইছেন ডেস্টিনির জন্য সোজা হয়ে ফিল্ডে না আসতে পারে। কেন রে ভাই? এই হাজার হাজার মানুষ, আমার মোবাইল নাম্বারের কোনো পরিবর্তন নাই। অনেক লিডাররা, অনেক ট্রেনাররা, অনেক বড় বড় লোকজন মোবাইলের নাম্বার পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, কিন্তু আমি করি নাই। আমি এখনো ডেস্টিনির পরিচয় দেই ফিল্ডে, কারণ আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি কাজ করেছিলাম, কাজ চেয়েছিলাম, আমি সেই কাজটি করেছিলাম ডেস্টিনির জন্য। আপনি সেই আপনি এখনো জেলে আছেন, আপনি ভুলেন নাই আমার কথাগুলো। আপনার সাথে যে পার্সোনালি 30-33 মিনিট যে আপনার সাথে আমার মিট হয়েছিল, আমি কিরণ আপনাকে কি বলেছিলাম, হুসাইন স্যারে কি বলেছিলাম। আমি সরি, আসলে আমি অনেক মানে আমার বংশ, আমার এক দাদা কলকাতা হাইকোর্টের জজ ছিলেন, অনেক রাগী মানুষ ছিলেন। আমার বর দাদা, উনি এন্ট্রান্স ফেল করেছিলেন বিদায় বাড়ি থেকে বের করে দিছিলেন না, সরি, মানে আপনার যে আর পাস করতে হবে না, গরু নিয়ে খেতে হাল বাইতে যাও। তো গরু ছাগল নিয়ে ঠিকই হাল বাইতে গেছে এবং সেখান থেকে উনি ভাগছে। কলকাতা হাইকোর্টের জজ হওয়ার পর উনি চিঠি লিখছে যে আমি মরি নাই, আমি বেঁচে আছি, তোমরা আসো আমাকে দেখতে। আমি সেই রক্তের ছেলে। যখন যেটা ভিতরে নেই সেটা অন্তর থেকে নেই। যখন কাউকে ভালোবাসি তখন অন্তর থেকে ভালোবাসি। যখন কারোর জন্য কিছু করতে যাই তখন অন্তর থেকে করে যাই। রফিকুল আমিন স্যার, আমি ডেস্টিনির জন্য অন্তর থেকে করেছিলাম, কিন্তু
আপনি সেই মূল্যটা দেন। সরকার কেন, ইন্ডিয়া কেন, বিশ্ব কেন, কেন লাগবে আমাদের পিছনে? নিশ্চয়ই আপনার কোনো না কোনো ত্রুটি ছিল। আজকে আমি বিশ্বাস করি এই কথাটা। তাহলে আপনি জেলে কেন? এখনো আপনি বের হতে পারতেছেন না কেন? এই যে এত এত এই 1 মাস পরে বের হচ্ছে, 2 মাস পরে বের হচ্ছে, 1 বছর পরে বের হচ্ছে, এই করতে করতে 12 বছর এক যুগ। আপনি আমার জীবন থেকে আরো এক যুগ নিয়ে নিলেন। জানেন, আমার বাবা ময়মনসিংহ বাসা থেকে আমাকে বের করে দিয়েছিল পরবর্তী সময়। সেই যে আমাকে 2012 সালে বের করে দিয়েছিল, তখন তখন 6টা বিভাগের আহ্বায়ক আমি বাসা থেকে বাসা ভাড়া করে দেশের জন্য আন্দোলন করেছি। হাজার হাজার মানুষকে নিয়ে ময়মনসিংহ শহরে সেই এমপির কাছে স্মারকলিপি দেওয়া, বিভিন্ন নেতাদের কাছে যাওয়া, দ্বারস্থ হওয়া আমি করেছি রে ভাই। রফিকুল আহমেদ স্যার, আমি আপনার জন্য করেছি, আপনার প্রতিষ্ঠানের জন্য করেছি, আমার প্রতিষ্ঠানের জন্য করেছি। আপনি স্বপ্ন দেখাইছেন আমাকে রয়্যালিটি দিবেন। আজকে সেই হাজার হাজার মানুষ আমাকে এখনো ফোন দেয়। সারা বাংলাদেশ থেকে ফোন আসে। আমি আমিন স্যার আপনাকে হাত জোর করছি, বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করেন। বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করে আমাদেরকে এই ডেস্টিনির জন্য কাজ করার সুযোগ দেন। আর রাজনীতি কইরেন না। সব বুঝি। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আমাকে একটা বলতো যে বুঝি কম ধার পাই বেশি, মানে টের পাই বেশি। বুঝি না যে তা না। আর আপনি জানেনই আজ আমার লেখা, আমি যদি কলম ধরি তাহলে কি হতে পারে। মানুষের টি প্লান্টেশন পারপাসের মেয়াদ শেষ হচ্ছে, মানুষের টাকা দেওয়ার ব্যবস্থা করেন, বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করেন। এই গতকালকে আমার এক খালা বলেছে, গতকালকে রাত্রে, হ্যাঁ, আমারে বলতেছে যে আমার মাল্টিপারপাসের যে শেয়ারটা কিনা ছিল এটা তুমি নিয়ে যাও, আমাকে কয় টাকা দিবা দাও। গতকালকে রাত্রে আমি বলছি যে খালা ঠিক আছে, তুমি তো 10,000 টাকা দিয়ে কিনছিলা, ঠিক আছে যাও, তোমাকে আমি 20,000 টাকা দিব, যেহেতু এতদিন যাবত। হাজার হাজার টাকার, না হলেও তো 2-4-5 লাখ টাকার সার্টিফিকেট কিনছি আমি টি প্লান্টেশনের। শেয়ার কিনছি, আমি দলিল করে নেই নাই, মানে তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, নেও 10,000 লয়ে যাও, তারপরেও আমাকে মুক্ত করো। আমি চাইবো সারা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিবিউটর আপনারা ধৈর্য ধরছেন, অপেক্ষা করেন, বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করেন। এবং রফিকুল আমিন স্যারকে বলবো, সিরাজ ও মনির ভাইকে বলবো যে আপনি আমাকে অনেক কাছ থেকে চিনেন। জুবাইর সোহেল দেশের বাইরে চলে গেছে, ওকে ঠিক আছে, আমার আপলাইন শ্রদ্ধাভাজন, বয়সে আমার ছোট হোক আর বড় হোক যাই হোক, যে সেই দেশের বাইরে গেছেন, অনেক ভালো আছেন। আমাকে উনি অবশ্য চাইছে যে কিরণ ভাই সমস্যায় পড়বেন, পাসপোর্টটা জমা দেন, চলে আসেন। আমি যাই নাই। আমি বলছি আমি চুরি করি নাই তো, ডাকাতিও করি। আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার বড়, তারপরে আমার ভাই, তারপরে 3 বোন। আর একটা ঘটনা বলি, না বললেই মনে হয় যে পূর্ণ হবে না। পূর্ণতা, আমার বাবা, আমি 2004 সালে আমাকে বিয়ে করানো হয়। পরবর্তী সময় আমার ওই ওয়াইফের বাচ্চা কাচ্চা হবে না, অনেক চিকিৎসা করছি, ট্রিটমেন্ট করছি, কিন্তু আমার ডেস্টিনির ভালোবাসা যে আমার ভাই বোন আছে, শালা সম্বন্ধে আছে, আমাকে বিয়ে করতে হবে। আমি বললাম যে না, আমি বিয়ে করব না। আমার ডেস্টিনি আছে, আমার ভাই বোন আছে, আমি বিয়ে করি না। পরবর্তী সময় বিয়ে করছি, ডেস্টিনি যখন বুঝলাম যে ডেস্টিনি যে পর্যায়ে আছে,
কমপক্ষে একটা সন্তান আসা দরকার। এ আমার ছেলে, যার বয়স 6 মাস প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি ডেস্টিনি না করে ওই সময় আমার বাবার কথায় বিয়ে করতাম, তাহলে আজকে আমার সন্তান থাকতো কলেজে। আমার বড় মেয়েটার বয়স 10 বছর রানিং, আজকে হয়তো আমি তাকে বিয়ে দিতে পারতাম, তাকে ডাক্তারি, তাকে অনেক কিছু করতে পারতাম। এই ডেস্টিনির কারণে এখান থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। কিন্তু রফিকুল আমিন সাহেব ট্রেনিং এ বলছে যে আল্লাহ বলছে, বান্দা তুমি যা চাও তোমাকে তাই দেব। আমি যখন চেয়েছি, আমাকে যে আমার বাবা বাসা থেকে বের করে দিল, দুইটা বিষয়, আমি বিয়ে করি না, বিয়ে করব না। পরবর্তী সময় বাবার কথা মতো বিয়ে করছি, আজকে আমার বড়টা মেয়ে, এরপরে দুইটা ছেলে। এই যে একজন আমার কুলে। হ্যাঁ, আল্লাহ দেয়। কিন্তু আমি স্যার, আপনি 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 কি চাচ্ছেন? আমি তো দেখতেছি যে আপনি আপনার একক সম্পদ ছাড়া আপনি আর কাউকে চাচ্ছেন না। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আমি কিরণ কে? আমি মরে যাই, আমাকে আপনি খাটাইছেন, আমাকে আপনি ব্যবহার করছেন আপনার সম্পদ বৃদ্ধির জন্য। রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করি। এখন আমি ঠেকি নাই। আমি টাউটারি, চিটারি, বাটপারি, দান্দালি এগুলো আমি পছন্দ করি না। আমার অনেক লেখা আছে অনলাইনে ঘুরতেছে। আমি আমিন স্যারকে এখনো বলতেছি, আমিন স্যার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, দেখতেছি আপনাদের আচরণ, আপনাদের চিন্তা চেতনা, চিন্তাধারা বুঝি না তা না। আমি ময়মনসিংহ ডিভিশনের প্রধান, ঠিক আছে। আমি আপনার কাছে, আপনার সাঙ্গপাঙ্গর কাছে চাইবো, আমাদের টাকা, গ্রাহকের টাকা ফেরত দেন এবং বর্তমান ম্যানেজমেন্টের মাধ্যমে দেন। আপনি বের হবেন, আপনি বের হন। ডেস্টিনি আপনার দ্বারাই তৈরি। আপনি ডেস্টিনির শেয়ার হোল্ডার যাই কিছু হন, প্রতিষ্ঠাতা যাই কিছু হন না কেন, আমাদেরকে স্বস্তি দেন। ইজ্জতটা নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারে। আপনি জানেন আমার মৃত্যু কেমনে হবে, মোহাম্মদ রফিকুল আমিন। আমি আপনাকে বলেছি, এমন কিছু নাই, বাদ রাখি নাই। গ্রাহকের টাকা ফেরত দেন। আমি কিরণের টাকার দরকার নাই, অনেক টাকা দিছি আপনারে। মোহাম্মদ সিরাজুমনির, আমি তাকে উদ্দেশ্য করে বলবো, সিরাজুমনির ভাই, ইঞ্জিনিয়ার শহীদুল ভাই, আপনার সাথে একই সময়ে ম্যাগাজিনে আমার ছবিটা আছে, সে ডিএসসি ট্রেনার হিসেবে। অন্তরের কষ্টটা, এই যে চোখের পানিটা আমার পড়লো অনেক কষ্টে, অনেক কষ্টে। আরো অনেক কথা আছে। যদিও আজকে আপনি লাইভ করতেছেন, সারা বাংলাদেশের হয়তো অনেকেই দেখতেছে। সেই ময়মনসিংহ এর আমি কিরণ, আমি গ্রামে আসছি, গ্রামের বড় ভাই ছিল, এই মুহূর্তে আমার ভাই সামনে বসাছে, তুমি আমাদের জন্য কিছুই করো না, এইভাবেই বলে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি করবেন, জায়গা দেখাইছি, আমার জায়গা দিব, আমি দেখছি প্রয়োজনে আমার ফ্যামিলিতে। এখনো তো যোগ করলে বোধহয় 100 একর প্লাস হবে না রে ভাই? 100 একরের উপরে আছে এখনো জমি আমার ফ্যামিলি। আমার মার একক জমি 15 একর, খুঁজলে দেখেন। আমার নানি আমার নামে জমি দিছে, আমার ভাইয়ের নামে জমি দিছে 5 একর। কিন্তু এই এই সম্পদের জন্য তো কাজ করি নাই। কিন্তু আপনারা কি করছেন? আর আমি আমার সম্পদ বিক্রি করে ডেস্টিনির জন্য মানুষেরকে টাকা আমি ফিরাই দিছি। দেখেন ফিল্ডে এসে দেখেন যে একটা মিথ্যা বলছি কিনা। আমি রফিকুল আমিন স্যার, হুসাইন স্যার, আরো যারা জেলখানায় আছেন, আপনাদেরকে আমি করজোরে
বিনীতভাবে আমি অনুরোধ করছি বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করেন এবং সাধারণ মানুষের টাকা যেন ডেস্টিনির কোটি কোটি টাকার সম্পদ আছে আমাদের টাকায় কিনা, আমার পরিশ্রমের টাকায় কিনা। কয় লাখ মানুষ, আমি রফিকুল আলম স্যারকে বলছিলাম যে স্যার আমি নিজেকে এভাবেই তৈরি করব যেন হাজার হাজার মানুষ আমার ডাকে ডেস্টিনিতে জয়েন করে। হয়েছে, খোঁজ নেন, কম্পিউটার আপনি সফটওয়্যারে সার্চ দেন। আমি তো পিএইচডি হয়েছি অনেক পরে। আর মানুষকে কাঁদিয়েন না, আর মানুষকে হাসিয়েন না, আমাদেরকে স্বস্তি দেন, ডেস্টিনিকে ফিল্ডে আসার সুযোগ দেন। সরকার আমাদের পক্ষে, হয়তোবা এক সময় সে ভুল করছে বা ভুল করতে পারে, কিন্তু সরকারের ভুল ছিল না, বেশি বেড়ে গেছিলেন আপনি। আমাদের এমপি হওয়ার ইচ্ছা ছিল না, আমাদের মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলব। শেখ মুজিবের চাওয়া, জিয়াউর রহমানের চাওয়া, সেই মাওলানা ভাসানীর চাওয়া, শেরে বাংলা একে ফজলুল হকের চাওয়া, যত চাওয়া আছে আমরা জেনারেশন হিসাবে এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে নাম্বার 1 হিসাবে তৈরি করব। এটাই আমাদের ইচ্ছা ছিল, আমি কিরণের ইচ্ছা ছিল। এই স্বপ্ন আপনি দেখাইছেন না, এই স্বপ্ন আমারও আছে। আমি আসলে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আমি আমার চোখের জল জড়াইতে চাই না, আর জড়াইতে চাই না। আমি শুধু এটুকুই চাই যে আমাদের কর্ম আমাদেরকে, আপনি আমাদের কর্ম ফিরায় রাখছেন রফিকুল আমিন সাহেব। আমার এই লাইভটা যখন আপনি দেখবেন, সেই 2002 সালের স্কাউট ভবনের সেই লিফটের আর্ট, সে আপনার সাথে আমার কথোপকথনের কথাগুলো প্লিজ আপনি একটু স্মরণ করেন যে আমি কিরণ, আমি একজন নগণ্য মানুষ, একজন তুচ্ছ মানুষ। আমি কি কি বলেছিলাম, আর কি লাঞ্ছনা গঞ্চনা, কত কিছু আমি সহ্য করেছি, মানুষের কথাগুলো আমি সহ্য করেছি, টাউটার চিটার বাটপার। আমি তো সেই ফ্যামিলির ছেলে না। আমার বাবা একজন অফিসার, আমার ইউনিভার্সিটি চাকরি হয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে সেকশন অফিসার হিসেবে। সে চাকরি তো আমি করি নাই। অনেকে অনেক কিছু করছে, ডেস্টিনি করে জায়গা কিনছে, বাড়ি করছে, আবার সরকারি চাকরি করছে, কিন্তু আমি ডেস্টিনি ছাড়া কিছুই করি না। আপনি সেই ট্রেনিং এ বলেছিলেন যে যে আমরা কিছু টাকা জমাই। হ্যাঁ, আপনি উত্তরে বলেছিলেন যে সে সাগরের মধ্যে বসবাস করে 1 কলসি পানি আপনি জমায় রাখবেন। সেই 1 কলসি পানি গেল কই? আজকে তো আমার কাছে 1 কলসি পানি, 1 ফোঁটা পানিও নাই। আপনার সেই কথাটাকে আমি ফলো করছি। আমি মনে করছি না আমার জমি কেনার দরকার নাই। এই ত্রিশালে আমার সামর্থ্য ছিল, অ্যাবিলিটি ছিল। আমি কত টাকা ইনকাম করতাম মাসে সেটা আমার রেকর্ড আছে। আমি সব বিলিয়ে দিছি। আপনি ট্রেনিং এ শিখাইছেন যে পাশের ঘরের মানুষটা না খেয়ে থাকবে, আপনি একা হাজার হাজার টাকা কামাবেন, কিন্তু আপনার সেই পাশের মানুষটা না খেয়ে থাকবে। সেটা আমি ফলো করছি। হাজার হাজার ছেলে পেলেদেরকে নিজের পকেটের টাকা দিছি, ডেস্টিনি থেকে কষ্ট করে ইনকামের টাকা দিছি যে তুমি এখান থেকে প্রতিষ্ঠিত হও। আমি আমার জন্য কিছুই করি নাই, ডেস্টিনির জন্য করেছি। আমি রফিকুল আমিন স্যার, আমি সিরাজুম মনির ভাই এবং সেই ইঞ্জিনিয়ার শহীদুল ভাই আপনাকে বলছি, দৈনিক ডেস্টিনিতে প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাইছি। আমি কোনো রিসিটের চিন্তা করি নাই, কোনো রেকর্ডের চিন্তা করি নাই। যখনই ডেস্টিনির কোনো বিষয় ইয়া হয়েছে আমি ধার করে আমি টাকা পাঠাইছি। আর সেখানেও আপনারা জিদের বশবর্তী হচ্ছেন, সেখানেও আপনি একদিনে সমস্ত আমি কিরণ সহ সবাইকে আপনি রিজেক্ট করে দিচ্ছেন। এত বড় সাহস!
আপনার টাকা টাকা, আমার টাকা টাকা না? আপনার শ্রম শ্রম, আমি কিরণের শ্রম শ্রম না? জবাব দিতে হবে মোহাম্মদ রফিকুল আমিন। আপনি বের হন। একদিন রাগান্বিত হয়ে বলেছিলাম, তখন উত্তরে বলছিলাম যে খুন করে ফেলবো, খালি একটা অর্ডার দিব, শত শত মানুষকে খুন করে ফেলবে। বলছিলেন কয়জনকে মারবেন? আসলেই তো কয়জনকে মারবো? আসলে তো মারা দরকার ছিল আপনাকে। আজ পর্যন্ত এখনো আমার মার কাছ থেকে টাকা নিতে হয়, বাবার কাছ থেকে টাকা নিতে হয়। আমার সন্তানের এই যে সন্তানের কথা বলতেছি, হাওলাত করে টাকা এনে তার জন্য সেরেলাক আনতে হয়। গতকালকে একজনের কাছে টাকা হাওলাত চেয়েছি, কারণ আমি কৃষিকাজ করি না, এটা আমার দ্বারা হয় না, আমার লস হয়। আমার ওয়াইফ বলছে চাল নাই। আমি বলছি ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এই গতকালকের কথা, আমার এক বন্ধুকে বলছি 1500 টাকা পাঠাও। বলতে দোস্ত ঠিক আছে, বিকাশ 1000 পাঠাই দিছি। কারণ আমি এখনো বাহিরেই থাকি, যে এক বস্তা চাল ঘরে দিয়ে 22 তারিখে ঢাকা যাব, এরপরে একদিন থাকবো, আবার ময়মনসিংহ ব্যাক করবো। কখনো যেন ঘরে চালটা থাকে। সামনে আমার এক বড় ভাই আছে, যদিও মানিক ভাই, যদিও আজকের এই লাইভ সারা পৃথিবী দেখবে। আমি তার ঘর থেকে 2 কেজি 4 কেজি 5 কেজি চালও আনছি। এটা অস্বীকার করার কিছু নেই। আমি বাড়িতে এসে তার কাছে জমি বিক্রি করছি, নিজে দাঁড়ানোর জন্য, সোজা হওয়ার জন্য। এই যে আমার সামনে বসা, কি কারণে চলে আসছে জানি না। দেখেন চেহারাটা। আসসালামু আলাইকুম। এই ভাইটাও আমাকে সহযোগিতা করছে। এই স্বপ্ন, এই আমাদের চাওয়া, এই আমাদের ইচ্ছা, এটা যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এবং আপনার হয়তো মৃত্যু হবে না, আপনি মরবেন না, কিন্তু আমি কিরণ মরবো। যেন মরার আগে যাদের আমার এই একটা টাকা যিনি নাকি ডেস্টিনিতে আমার কথায় বিনিয়োগ করেছিল বা শ্রম দিয়েছিল, তাদের এই চাওয়াটাকে আপনি পূরণ করে দেন প্লিজ। আপনার কাছে হাত জোর করছি। এখনো 2, 4, 5, 10 লাখ টাকা দেওয়ার সুযোগ আছে। আপনি ছেড়ে দেন, এরপরে বলেন যে কিরণ আপনি 10 লাখ টাকা দেন ডেস্টিনিতে। আমার সব গোষ্ঠী মিলে 10 কোটি না, 10 লাখ না। আমি যে আমার সামনে আমার ভাই বসা আছে, তাকে বলবো যে তুমি 1 লাখ দাও। আমার গোষ্ঠী থেকে যদি আমি 1 লাখ করেও টাকা উঠাই, তাহলেও 3 কোটি টাকা দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু সেইটুকু রাস্তাটা আমাকে দেন। এরপরে বলেন যদি আমি কিরণ দিতে না পারি, তাহলে বলবেন যে কিরণ আপনি কি না লাইভে এসে বলছেন যে আপনি 3 কোটি টাকা দিবেন? আমি কমই বলছি, আরো বেশি দিব ডেস্টিনির জন্য হলে। কিন্তু আমাদেরকে রাস্তাটা পরিষ্কার করে দেন। হুসেন স্যার, আপনি আমার বাসায় গেছেন, আমার চেম্বারে বসছেন। আপনি রফিকুল আমিন স্যার, আপনি আমার বাসায় গেছেন। অনেক ডায়মন্ডরা আমার বাসায় গেছে, অনেক পিএইচডিরা আমার বাসায় গেছে। আমার বসার জায়গাই ছিল আলাদা। আপনাদের কাছে, বর্তমান ম্যানেজমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, এবং রফিকুল আমিন স্যারকে আমি বলবো, হুসেন স্যারকে বলবো, লেফটেন্যান্ট জেনারেল হারুন স্যারকে বলবো, এবং আরো যারা আছে আমি সবাইকে বলবো যে আপনারা আপনারা আমাদেরকে মুক্তি দেন, আমাদের সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেন, এবং ডেস্টিনিকে যেহেতু লাইসেন্স আসছে, সেই লাইসেন্স ধরে যেন ফিল্ডে কাজ করতে পারে, সেই সুযোগ করে দেন। অনেক কথা ছিল বলার, ইচ্ছা করতেছে না, মানে আমি আর পারতেছি না, কারণ আমার গত 2 দিন যাবৎ প্রেসার। গতকালকে উঠতে পারি নাই,
হাই প্রেসার, লো প্রেসার, মানে তবে আমি জানি হাজার হাজার লাখ লাখ মানুষের দোয়া আছে আমার উপর। আমি মানুষের জন্য সেবা এখনো করি, নিজের পকেটে টাকা খরচ করে করি না। আমি ঘরে করতে পারি না, কিন্তু বাহিরে করি। কেউ এসে আমার কাছে পড়ে গেলে আমার নিজের পকেট থেকে আমি তার পিছনে খরচ করি। এটা শিখছি, বাবার কাছ থেকে শিখছি, মার কাছ থেকে শিখছি। আপনি যদি সরি, আমার যদি আপনার আরো কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে আপনি বলতে পারেন, এবং আমি সারা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিবিউটরদেরকে বলবো, যারা আমরা ডেস্টিনির কর্মী ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, সাধারণ ছিলাম, এখনো আমি নিজেকে সাধারণ মনে করি। আমি ডেস্টিনির কোনো শেয়ার হোল্ডার না। হ্যাঁ, পিএইচডি, ঠিক আছে, সিলভার হয়েছি, গোল্ড হয়েছি, প্লাটিনাম হয়েছি, পিএইচডি হয়েছি। এক সেন্টার, আরো সেন্টার, একটাতে গোল্ড, আর আরো সেন্টার আছে সিলভার, এরকম আরো অনেক আছে। যা বলছিলাম যে বুরহান সাহেব, আরো কিছু বলার আছে কি আপনার, বা প্রশ্ন আছে? জি, ধন্যবাদ। আপনার কথা আসলে অনেকক্ষণ ধরে শুনলাম, তো আসলে এগুলো তো শুনলে অবাক হয়ে শুধু শুনতেই হয়। তো মানে আমি জাস্ট নতুন একটা তথ্য জাস্ট আপনার সাথে একটু শেয়ার করি অবগতির জন্য, যে এই বোর্ড কিন্তু চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জেনারেল হারুন, এই দুইজনের প্রত্যক্ষ সহযোগিতায় কিন্তু এই বোর্ড হয়েছে। ওনারা কিন্তু এই বোর্ডের পক্ষে আমি জানি। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তলবি সভার আগে আলহাজ মোহাম্মদ হোসেন উনি যদি ওনার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করতেন, তাহলে কিন্তু তলবি সভা হয়ে নতুন বোর্ডে কিন্তু চেয়ারম্যান হতে পারতেন। তাহলে দেখেন, আলহাজ মোহাম্মদ হোসেন থেকে কিন্তু একটা বড় স্যাক্রিফাইস করেছেন। এই স্যাক্রিফাইসটা চাইলে রফিকুল আমিন সাহেব করতে পারতেন, কিন্তু করেন নাই। জেনারেল হারুন সাহেব এবং আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, এই দুইজন মুরব্বীর সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু তৎকালীন তলবি সভা, তৎকালীন বোর্ড এবং তারই ধারাবাহিকতায় আজকের এই বোর্ড। তো এই ক্ষেত্রে আপনার একটু রেসপেক্ট, আপনি যদি আপনার মাউথপিসটা একটু বন্ধ রাখেন, তাহলে আমি কয়েকটা পয়েন্ট একটু বলতে সুবিধা হবে আর কি। জি, ধন্যবাদ। তো বর্তমান যে বোর্ড, এই বোর্ড কিন্তু রাষ্ট্র করে দিয়েছে এই প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে স্বাভাবিক করার জন্য, এবং অ্যাকচুয়ালি রাষ্ট্র কখনোই আমাদের বিরুদ্ধে ছিল না। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি হয়তো বা জানবেন। 2013 সালের এমএলএম এর লাইসেন্সের পর যে 4টা কোম্পানিকে রাষ্ট্র এমএলএম এর লাইসেন্স দেয়, সেই 4টা কোম্পানির সাথে ডেস্টিনিও কিন্তু লাইসেন্স পেত। কেন পায় নাই? আসেন আমি একটু পেছনের খবরটা বলি। তখন নতুন লাইসেন্সের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এটা বলা হয়েছিল যে আপনারা এমন মালিক পক্ষ আবেদন করবেন যারা মামলার মধ্যে নাই। ডেস্টিনির যে সকল মালিক মামলার মধ্যে নাই, তারা এমএলএম এর লাইসেন্সের জন্য আবেদন করলে লাইসেন্স পাবেন। তো তৎকালীন সার্বিক বিষয়গুলোকে সমন্বয় করে আশরাফুল আমিন সাহেব ওই সময় ছিলেন, সেক্রেটারি মিজান সাহেব ছিলেন, সবার সমন্বয়ে ওনারা একটা খসড়া বোর্ড করেছিলেন যারা মামলার ভেতরে নাই, এবং তাদের নামে লাইসেন্সের আবেদনের বিষয়টা রফিকুল আমিন সাহেবের কাছে পৌঁছানো হয়েছিল। তো রফিকুল আমিন সাহেবের কাছে এই লাইসেন্সের তথ্য আবেদনের যেই নতুন বোর্ড, এইটা পৌঁছানোর পর উনি এই নতুন বোর্ডের নামে আবেদন না করে ওনারা পূর্বের যেই বোর্ড ছিলেন সেই পূর্বের বোর্ডের নামে কিন্তু ওনারা আবেদন করেন এমএলএম লাইসেন্স।
যার কারণে সরকার লাইসেন্স দেয় নাই। তার মানে ডেস্টিনির লাইসেন্সের জন্য কিন্তু কোনো সমস্যা ছিল না। 13 সালেই ওই 4টা কোম্পানির সাথে আমরাও লাইসেন্স পেতাম। শুধুমাত্র নতুন ব্যক্তিদের মালিকানা দিয়ে তাদেরকে বোর্ডে বসাই দিয়ে নিজেরা সরে যেতে হবে, এই জিনিসটা মেনে নেন নাই রফিকুল আমিন। আর এই কারণেই নতুন পরিচালকদের নাম না দিয়ে পূর্বের বোর্ডের নাম দিয়ে আবেদন করেছিলেন। অথচ নতুন মালিক পক্ষ একটা নতুন বোর্ডের সেটআপ ওনার হাতে দিয়েছিল যে এই নামে আবেদন করেন, লাইসেন্স আমরা পাবো। উনি সেটা করেন নাই। তো এই জন্যই আমি আপনাকে যে জিনিসটা বলবো, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয়ভাবে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ইচ্ছা থাকলে রাষ্ট্র তো এখনো নিতে পারে। ধরেন রাষ্ট্র যদি এখন বন্ধ করে দিতে চায়, আমার আপনার কোনো ক্ষমতা আছে এটা বন্ধ করার? নাই। রাষ্ট্র 13 সালে, 14 সালে, 15 সালে এই দীর্ঘ সময়ে কোনো এমএলএম লাইসেন্সও মানে আমাদেরকে বাতিল করে নাই। আমাদের ট্রেড লাইসেন্সও বাতিল করে নাই। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত সম্পত্তিও রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করে নেয় নাই। আমাদের সকল সম্পত্তিগুলো আপনি খেয়াল করে দেখেন, মানে যারা কনভিক্টেড তাদের সম্পত্তি কিন্তু রাষ্ট্র নিয়ে নেয়। গত 2-3 সপ্তাহের ভিতরে অনেকগুলো কনভিক্টেড ইস্যু আমরা দেখেছি। যেমন বেনজির সাহেব থেকে শুরু করে আরো অনেকের ইস্যু আমরা দেখেছি। তাদের সম্পদ কিন্তু রাষ্ট্র নিয়ে নিছে, কিন্তু আমাদের সম্পদগুলো কিন্তু রাষ্ট্র নেয়ও নাই, পুলিশের হেফাজতে আছে। তারপরে আমাদের আরজেএসসি তে যে নিবন্ধনটা ছিল, সেই নিবন্ধন কি রাষ্ট্র বাতিল করছে? সেই নিবন্ধন বাতিল করে নাই, জাস্ট নিবন্ধনটা আমরা রিনিউ করি নাই। তার মানে আমাদের কোনো কার্যক্রমের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধা অ্যাকচুয়ালি নাই। এইগুলো কৃত্রিম সংকট তৈরি করেছেন রফিকুল আমিন সাহেব নিজে, এবং এটা 20 সালের তলবি সভার পর এখন ধীরে ধীরে সকলের কাছে পরিষ্কার। অতএব আপনি হোসেন সাহেব বা জেনারেল হারুন সাহেবের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, ওনারা এই তলবি সভা এবং নতুন বোর্ডের সম্পূর্ণ সাপোর্ট দিয়েই আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর দুই একজনের কথা যাদের বললেন, সিরাজুল মুনির সাহেব বলেন বা ইঞ্জিনিয়ার শহীদ বলেন, এই ব্যক্তিগুলো তাদের অবস্থান তো নৈতিক না, তাদের অবস্থান তো অনৈতিক। এই কারণে তারা কিন্তু যতদিন যাচ্ছে ততদিন কিন্তু তাদের ধীরে ধীরে সব মুখ্য সম্মোচিত হয়ে যাচ্ছে। অতএব আপনার মতো এত সিনিয়র পিএইচডি, এত আন্তরিক ব্যক্তি, আপনি বললেন যে এখনো প্রতিষ্ঠানের ফরম্যাট যদি ওকে থাকে 2-3 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া সম্ভব। আপনার মতো এরকম নিবেদিত ব্যক্তি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান এখনো যে কার্যক্রম স্বাভাবিক করতে পারে নাই, এটা আমি বলবো রফিকুল আমিন সাহেবের লজ্জা। এটা আমি বলবো ওনার লজ্জা করা উচিত। তো আশা করি আপনারা এখন যারা সিনিয়র পিএইচডি আছেন, আপনারা এখন যেহেতু অনেক সচেতন, এই তথ্য প্রযুক্তির যুগে সব তথ্যই পাচ্ছেন, কম বেশি সমস্ত মেসেজও পাচ্ছেন, নতুন বোর্ডের সাথেও একটা সমন্বয় আপনাদের কম বেশি হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই ধরনের নোংরামি ভবিষ্যতে ইনশাল্লাহ আর কেউ করতে পারবে না। তো বর্তমান বোর্ডের কার্যক্রমের ক্ষেত্রে ওনারা এখন আমাদের যে সম্পত্তিগুলো, এগুলোকে ব্যবহারের মাধ্যমে একটা আয়ের পথ তৈরি করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে রফিকুল আমিনের যে দালাল গোষ্ঠী, তারা বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রদান করছে। এই ক্ষেত্রে একজন সিনিয়র পিএইচডি হিসেবে আপনার একটি মতামত বা বক্তব্য আশা করছি, জনাব সাদিকুর রহমান আখন্দ কিরণ। এখন আমি স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই না। সেই দালাল গোষ্ঠী, আমি দালাল শব্দ ভালো শব্দ, একজন সমন্বয়কারী, তবে এটা তাদের করা ঠিক হচ্ছে না। আমার বক্তব্য হলো যে এটা তাদের করা ঠিক হচ্ছে না, কারণ ওই সম্পদগুলো তাদের বাপের টাকায় কিনা না, রফিকুল আমিন সাহেবের বাপের টাকায় কিনা না। আমি এভাবেই বলবো যে তাদের টাকায় কিনা না, সাধারণ মানুষের টাকায় কিনা। বর্তমান ম্যানেজমেন্ট সেটাকে বিক্রি করুক, আর সেটাকে যেভাবে ভালো হয়, যেভাবে সেটাকে ব্যবহার করে সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করুক, এটা আমারও প্রত্যাশা। আপনি বলছেন, আমি জানি হারুন স্যারের সাথে পরবর্তী সময় আমি বৈশাখী টিভিতে গেছি, স্যারের সাথে দেখা করছি, এবং সে ময়মনসিংহ ডিভিশনের পক্ষ থেকে আমি গেছি, দেখা করছি। তারপরে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করছি। আমি জানি চেয়ারম্যান স্যার অনেক আন্তরিক। হারুন স্যারের যে ভূমিকা, যে সহযোগিতা, সেটা আমি জানি, অনেক আন্তরিক।
এবং আমি বলবো সেই রফিকুল আমিন স্যারকে বলা মানে হলো যে তার যা সহচর আছে যাদের মাধ্যমে উনি বাধা পোষণ করছেন, এজন্য আমি সরাসরি বলছি আমিন স্যারকে যে আপনি এ বিষয়ে সহযোগিতা করেন। এখনো সময় আছে, এখনো আমাদের সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ আছে। আপনি আজীবন আপনি ইতিহাস হয়ে থাকবেন এই আমাদের মাঝে, যদি আপনি সে ভালো ভূমিকাটা পালন করেন। কিন্তু আমি দেখতেছি যে আপনি সে ভালো ভূমিকা পালন করতেছেন না, আমার কাছে এরকমই মনে হচ্ছে। এবং যারা যারা আশেপাশে আছেন দালালি করতেছেন, দালালি বাদ দেন, বাদ দিয়ে বর্তমান ম্যানেজমেন্টের সাথে আসেন, এসে সহযোগিতা করেন। ওনাকে আমরা মাথায় রাখবো সারা জীবন, রফিকুল আমিনকে আমরা মাথায় রাখবো। আমি স্মরণ করব না, শুধু আমার জেনারেশন টু জেনারেশন জেনারেশন স্মরণ করবে। এখনো সময় আছে যে আমিন স্যার আপনি তাদেরকে থামান। অনেক কিছু ঘটছে, যা কিছু ঘটছে সব জানি, সব মেসেজ আছে, মারামারি কাটাকাটি কত কিছু, গুন্ডা বাহিনী, জেল হাজতে, জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। অনেককে জেলেও পাঠানো হয়েছে, এগুলোও জানি। এমন কোনো দিন নাই যে ডেস্টিনি বিষয়ে খোঁজ না নেই, এমন কোনো মাস নাই যে ডেস্টিনি বিষয়ে খোঁজ নাই। কই কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু মাথায় আছে। আমি এই ডেস্টিনির জন্য মাসে খোঁজ নেওয়ার জন্য মাসে একদিন হইলেও নিজের টাকা খরচ করে সেই ঢাকা যাই। বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে 53 ইয়ার্স রানিং। কিন্তু বিশ্বাস এইটুকু যে আপনার চাইতে বেশি দিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে বাঁচায় রাখবে। আমি আমিন স্যার আপনাকে একটাই বলবো, সম্মানের সহিত শ্রদ্ধার সহিত যে আর বাড়াবাড়ি করেন না। আর বর্তমান ম্যানেজমেন্টকে সহযোগিতা করেন, জমি বিক্রি করার জন্য সহযোগিতা করেন। সরকার আমাদের পক্ষে আছে, পূর্বেও ছিল, এখনো আছে। আমরা অযথাই সরকারকে ভুল বুঝছি। এবং আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক আন্তরিক, যদি আন্তরিক না হইতো তাহলে আজকে লাইসেন্স আসতো না। আমি একটা অফ টপিকস একটা কথা বলি, রাষ্ট্রের প্রবলেম কিন্তু ডেস্টিনি না, রাষ্ট্রের প্রবলেম হলো যারা মামলার আসামি, তারা। ডেস্টিনি কিন্তু রাষ্ট্রের প্রবলেম না। জি, ডেস্টিনি আসলে প্রবলেম না, কারণ আজকে সরকার এখান থেকে কোটি কোটি টাকা বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে পারি এবং এই ডেস্টিনি সরকারের হাতকে সোনার বাংলা গঠন করার ক্ষেত্রে আমাদের নেত্রী শেখ হাসিনা উনি আমাদেরকে সহযোগিতা করছে এবং করবেন। যদি আমরা ফিল্ডে থাকি তাহলে অবশ্যই আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে পারবেন। আজকে কথা প্রসঙ্গে একটু একটা কথা বলি। আমার বাবা শাহাবুদ্দিন আকন্দ, উনি গত পরশুদিন না মানে ঈদের আগের দিন আমাকে বলতেছে যে বঙ্গবন্ধুর বাড়ি এটা না। মানে আমার বাবা এখন উনি সেই অসুস্থ মানুষ, স্মরণ শক্তি কমে গেছে। এখন পর্যন্ত উনি বঙ্গবন্ধুর নাম, আমি জিজ্ঞেস করছি আব্বা আমার নাম কি জানি, আপনার ছেলের নাম কি জানি, মনে নাই। তাহলে আপনার নেতা কে জানি, কে বঙ্গবন্ধু, সেটা মনে আছে। বঙ্গবন্ধুর নাম কি বলতে পারে নাই, কিন্তু বঙ্গবন্ধু সেটা ওনার মনে আছে। যাক, ওদিকে না যাই। আমরা রাজনৈতিক সংগঠন ছিলাম না, ডেস্টিনি রাজনৈতিক সংগঠন ছিল না। সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, সব দলের লোকজনে আমরা একসাথে কাজ করছি, এক প্ল্যাটফর্মে কাজ করছি। সেখানে কোনো রাজনৈতিক প্রসঙ্গ ছিল না। কিন্তু দেশটা আমাদেরকে গড়াইতে হবে।
সরকার শুধু ম্যানেজমেন্ট যেভাবে দেশকে আগায় নেওয়া যায়, কিন্তু অর্থনৈতিক সাপোর্ট জনগণের হাতে। ডেস্টিনি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আমার নেত্রী, আমার মা সমতুল্য, আমি বলবো যে আপনি প্লিজ আমাদেরকে সহযোগিতা করেন। আপনি আমাদেরকে প্লিজ সহযোগিতা করেন এবং আমাদেরকে, এই দেশকে আমরা অনেক দূর নিয়ে যাব, ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাব। আমি একটা বিষয় একটু মানে সহজভাবে আমি বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একটু আমাদেরকে সুযোগ দেন এই দেশকে সেই পর্যায়ে নেওয়ার জন্য। আমরা সেই পূর্বেও করেছিলাম, এখনো করব। আপনি যথেষ্ট সহযোগিতা করতেছেন, আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন। আমাদের এই দ্বন্দ্বটা মিট করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বলবো। ধন্যবাদ জনাব সাদিকুর রহমান আকন্দ কিরণ, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের প্রোগ্রামের। আপনি দীর্ঘ প্রায় 1 ঘন্টা সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শেষ একটা ছোট উপসংহার দিয়ে আমরা শেষ করতে চাই। এই যে আমাদের বিনিয়োগকারী যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্নভাবে কিন্তু তারা বিপর্যস্ত, মানসিকভাবে বিব্রত এবং একই সাথে প্রতিষ্ঠানের ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তিত। তো বিনিয়োগকারীদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে, সর্বশেষ 2 মিনিট, জনাব একেএম কিরণ। প্লিজ প্রশ্নটা আরেকবার করুন। জি, বিনিয়োগকারীদের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থাকে। বিনিয়োগকারীদের পরামর্শ, আমার টিমে এরকম অনেক বিনিয়োগকারী যারা এই পৃথিবী গত হয়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিছে। আমার এক ছোট ভাই বিসি ইঞ্জিনিয়ার ছিল, সেও গত হয়ে গেছে। ফার্স্ট্রেটেড জীবন ছিল। আমার মানে আরো এরকম অনেকে আছে যারা অনেক অনেক টাকা বিনিয়োগ করছে, যারা এখান থেকে পৃথিবী থেকে বিদায় নিছে। অনেক তাদের যে টেনশন, ফার্স্ট্রেটেড অবস্থায় ছিল, তারা এই পৃথিবী থেকে বিদায় নিছে। তাদের সন্তান সন্ততি আছে। আমার যে ছোট ভাই, যে নাকি মাথা নিচু করে হাঁটতো, সে চাকরি করত ঢাকায়। তার বড় ভাইয়েরা পর্যন্ত, আমার চাচাতো ভাই এই মুহূর্তেও আমার সামনে উপস্থিত আছে, তারা পর্যন্ত বাধা দিছে, পোষণ করে নাই। কিন্তু তাদের সমস্ত কথাকে উপেক্ষা করে, সেই বড় ভাইদেরকে, তাদের কথাকে উপেক্ষা করে দেখতে কাজ শুরু করছে। আজকে সে গত হয়ে গেছে। তার সন্তানরা এখনো জীবিত আছে, ওয়াইফ আছে। যেন তার যে বিনিয়োগ ছিল, আমি এটাই বলবো, যে আমার ছোট ভাইটাই বলতেছি, যে তার যে বিনিয়োগটা ছিল, এটাও যদি এই মুহূর্তে সে হাতে পায়, তাহলে তার ওয়াইফ, বাচ্চারা অনেক উপকৃত হবে। এবং আমি একটাই, যে বিনিয়োগকারীরা এখনো শান্ত আছে, কেউ এখন পর্যন্ত একটা মামলা করে নাই, ডেস্টিনির বিরুদ্ধে করে নাই, কারো বিরুদ্ধেই করে নাই। যেগুলো হয়েছে এগুলো চক্রান্ত স্বরূপ হয়েছে। তো আমি একটাই বলবো, যে সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেন। ধন্যবাদ জনাব কে এম সাদিকুর রহমান আকন্দ কিরণ, আপনাকে আজকের এই প্রোগ্রামে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা নেক্সটে আরো একটি প্রোগ্রামে আপনার আশা করি মূল্যবান সময় পাবো। তো এই প্রত্যাশা রেখে আমরা আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আপনার আবেগের প্রতি আমরা আসলে পূর্ণ সম্মান প্রদর্শন করছি। এমনি এমনি তো মানুষের চোখ দিয়ে পানি আসে না, একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখ দিয়ে পানি এমনি এমনি আসে না। আর পুরুষদের চোখে তো আরো আসে না, কারণ পুরুষরা অভিনয় করতে পারে না কান্নার ক্ষেত্রে। তো আপনার আবেগের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে এবং আশা করছি আপনার এই ত্যাগ, আপনার এই তিতিক্ষা, আপনার এই শ্রম, সময়, মেধা, অর্থের ফিডব্যাক আপনি আবারও ডেস্টিনির মাধ্যমে পাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিন আবার ফিরিয়ে দেন, সেই প্রত্যাশা রেখে এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।